রাজকর্মচারীদের দাপট এবং অহংকার সবসময় একটু বেশি হয়। যেহেতু মহারাজের পরামানিক, তাই নিজেকে সে খুব বুদ্ধিমান বলে মনে করত। তবে মহারাজের ক্ষৌরকারের মনে আক্ষেপ ছিল, গোপালও যে জাতি, আমিও সেই জাতি। কিন্তু গোপাল যেভাবে মহারাজকে পর্যন্ত চাতুরিতে হারিয়ে দেয় এবং পরিবর্তে অনেক পুরস্কার পায়, আমি বা তা পাবো না কেন? গোপাল এবং মহারাজকে বুঝিয়ে দিতে হবে যে আমিও গোপালের চেয়ে কম যাই না। গোপালকে কি করে জব্দ করা যায়, এই চিন্তা সবসময় তার মাথার মধ্যে ঘুরতে লাগলো। একদিন ক্ষৌরকার রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো গোপাল বেশ বড় একটা রুই মাছ হাতে ঝুলিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সে তাড়াতাড়ি অন্য রাস্তা দিয়ে গিয়ে গোপালের মুখোমুখি হলো। যেন মনে হলো সে গোপালের বাড়ি থেকেই আসছে। সামনাসামনি হতেই মুখে সুখের ভাব এনে ক্ষৌরকার বলল, গোপাল, এখনই আমি তোমার বাড়ি থেকে আসছি। তোমার বড় বিপদ। এইমাত্র তোমার মা পরলোক গমন করলেন। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। লোকটির সঙ্গে গোপালের তেমন কোনো সম্পর্ক ছিল না, এমনকি বাক্যালাপও ছিল না। সেই জন্য গোপাল তার কথা অবিশ্বাস করতে পারল না। এই দুঃসংবাদ শুনে গোপাল শোকে দিশেহারা হয়ে পড়ল। গোপাল সঙ্গে সঙ্গে ক্ষৌরকারকে মাছটি দিয়ে বলল, এই সংবাদের পর মাছটি নিয়ে বাড়ি ঢোকা উচিত হবে না। তুমি মাছটি তোমার বাড়ি নিয়ে যাও। মাছটি বাড়িতে রেখে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। তুমি আমার স্বজাতি। এই বিপদের সময় তোমাকে আমার ভীষণ প্রয়োজন হবে। ক্ষৌরকার মুখে দুঃখের ভাব প্রকাশ করে মাছটি হাতে নিয়ে মনের আনন্দে বাড়ির পথ ধরল। গোপালও আর বিলম্ব না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। ক্ষৌরকারটি গোপালের মতো বুদ্ধিমান লোককে ঠকাতে পেরে মনে মনে খুব আত্মপ্রসাদ লাভ করল এবং নিজেকে খুব বুদ্ধিমান ভেবে রাস্তায় যেতে যেতে যার সঙ্গে দেখা হলো তাকেই ঘটনাটা বলল। গোপাল বাড়িতে গিয়ে অবাক। সে সবই বুঝতে পারল। কাউকে কোনো কথা না বলে গুম হয়ে রইল। ক্ষৌরকার ভেবেছিল এই ব্যাপারে গোপাল তার সঙ্গে ঝগড়া করবে এবং এমনকি মহারাজের কাছে নালিশও করতে পারে, কিন্তু যেন কিছুই হয়নি। গোপাল এমনই ভাব দেখাতে লাগলো। ক্ষৌরকার ভাবল গোপাল বোধহয় সব ভুলে গিয়েছে। এই ঘটনার বেশ কিছুদিন পর গোপাল পরপর কয়েকদিন রাজসভায় উপস্থিত না হওয়ায় মহারাজ খুব চিন্তিত হয়ে গোপালের খোঁজ নিতে লোক পাঠালেন। গোপাল দূর থেকে মহারাজের লোককে আসতে দেখে বিছানায় শুয়ে এমনভাবে ছটফট করতে লাগলো, যা দেখে মহারাজের লোক ভাবল গোপাল খুবই অসুস্থ। এই সংবাদ মহারাজ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গোপালের বাড়ি পালকি পাঠিয়ে দিলেন। মহারাজ প্রাসাদের সদর দরজাতেই অপেক্ষা করছিলেন। পালকি এসে পৌঁছতেই মহারাজ ব্যস্ত সমস্ত হয়ে পালকির সামনে এগিয়ে এলেন। গোপাল অতি কষ্টে লাঠিতে ভর দিয়ে পালকি থেকে নামলো। মহারাজ জিজ্ঞাসা করলেন, এখন কেমন বোধ করছো গোপাল? মনে হচ্ছে ফোঁড়াটি তোমাকে খুবই কষ্ট দিচ্ছে। হ্যাঁ মহারাজ, বড় বাজে জায়গায় ফোঁড়াটি হওয়ায় খুবই অসুবিধা বোধ করছি। তা পেকেছে? মনে হয় পেকেছে মহারাজ, বেশ দপদপ করছে। তবে তো কাটবার ব্যবস্থা করতে হয়। কাটাকাটিকে আমার বড় ভয় হয় মহারাজ। না না, কোনো ভয় নেই। আমার ক্ষৌরকার এ ব্যাপারে খুবই ওস্তাদ। ডাক্তারকেও সে হার মানিয়ে দেবে। তাকে দিয়ে কাটিয়ে নাও। ক্ষৌরকার সেখানেই উপস্থিত ছিল। মহারাজের মুখে তার প্রশংসা শুনে সে খুব আহ্লাদিত হলো দেখে গোপাল মনে মনে হাসল। গোপাল বিনীতভাবে বলল, আগে মহারাজ, আমিও শুনেছি আপনি যখন আশ্বাস দিচ্ছেন তখন কাল ওই ফোঁড়াটি কাটিয়ে নেব। আপনি ডেকে পাঠিয়েছেন তাই আশা। আপনার আদেশ তো আর অমান্য করতে পারি না। তাছাড়া একটা নালিশ হুজুরের কাছে আছে, তাই অনেক কষ্টে এসেছি। তুমি অকপটে সব কথা আমাকে বলো, আমি নিশ্চয়ই যথাযথ বিচার করব। তোমার নালিশ বলে কথা, তা কি না শুনে পারি? মহারাজ, আমি একজনকে ক্ষতের বিনিময়ে কিছু টাকা ধার দিয়েছিলাম, কিন্তু অসাবধানতাবশত সেই ক্ষতখানা আমি হারিয়ে ফেলেছি। তার কাছে এখন টাকা চাইতে সে আমাকে আমলই দিচ্ছে না, কেবল পালিয়ে বেড়াচ্ছে।
দেখা হলে বলছে সে টাকা শোধ করে দিয়েছে। আমি রসিদ দেখাতে বলায় সে আগামীকাল সকালে রসিদ দেখাবে বলেছে। আমার মনে হচ্ছে মহারাজ সে আমাকে জাল রসিদ দেখাবে। আমার অবস্থা তো দেখেছেন, এই অবস্থায় আমি কিছুই করতে পারবো না। তা গোপাল, তুমি আমাকে কি করতে বলো? আপনি যদি সকালে এই দুজন পাইক আমার কাছে পাঠিয়ে দেন, তবে আমি তাকে জাল রসিদ সহ ধরে আপনার সামনে বিচারের জন্য উপস্থিত করতে পারি। এ আর এমন কি শক্ত কাজ? তুমি নিশ্চিন্ত মনে এখন বাড়ি ফিরে যাও। আগামীকাল সকালেই আমার দুজন পাইক তোমার বাড়িতে চলে যাবে। মহারাজ, বলে দেবেন তারা যেন আমার হুকুম অমান্য না করে। আমি যা যা আদেশ করব সেই মতো যেন সব কাজ করে। তারপর আপনার বিচারে আমার যে শাস্তি হবে তা আমি নতমস্তকে মেনে নেব। তাই হবে গোপাল, তুমি এখন বাড়ি যাও। পালকিতে উঠে বাড়ি ফিরে এসে গোপালের ছেলেকে দিয়ে খৌড়কারকে খবর দিল সে যেন আগামীকাল সকালে এসে গোপালের ফোঁড়াটি কেটে দিয়ে যায়। ফোঁড়াটি পেকে যাওয়ায় বড়ই কষ্ট দিচ্ছে। প্রাপ্তিযোগটা তার বেশ ভালোই হবে। ছেলেকে বলে রাখলো রাজবাড়ি থেকে সকালেই দুজন পাইক আসবে, তাদের যেন একটি ঘরে লুকিয়ে রেখে খৌড়কারকে সঙ্গে করে নিয়ে আসে। খৌড়কার যেন কোনো মতেই জানতে না পারে যে মহারাজের দুজন পাইক বাড়িতে উপস্থিত আছে। গোপালের ছেলে তার খুবই অনুগত। গোপাল যখন যা আদেশ করে তাই সে বিনা দ্বিধায় পালন করে, কখনো কোনো প্রশ্ন করে না। সে খুব ভালোভাবেই জানে যে তার বাবা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। এদিকে সেই রাত্রে গোপাল তার বউকে বেশ গুরুপাক আহার প্রস্তুত করতে বলল। গোপালের বউ হাসি মুখেই সব ব্যবস্থা করল। মনে মনে বুঝল তার স্বামীর নিশ্চয়ই কোনো মতলব আছে, একটা কিছু না করে ছাড়বে না। পরদিন সকালেই গোপালের কথা মতো দুজন ষণ্ডামার্কা পাইক এসে উপস্থিত হলে গোপালের ছেলে তাদের একটা ঘরের মধ্যে আটকে রেখে বলে রাখল ডাকলেই তারা যেন বেরিয়ে আসে এবং যাকে ধরতে বলবে তাকে সঙ্গে সঙ্গে যেন ধরে। এই কথা বলে গোপালের ছেলে ছুটল খৌড়কারের বাড়ি। খৌড়কারকে সঙ্গে নিয়ে ফিরে এলো। ছেলে এসে বলল, বাবা, খৌড়কার মশাইকে নিয়ে এসেছি। গোপাল কোকাতে কোকাতে বাইরে এসে খৌড়কারকে উদ্দেশ্য করে বলল, সারা রাত বড় কষ্টে কেটেছে, তাড়াতাড়ি ফোঁড়াটা কাটার ব্যবস্থা করো। এ কষ্ট আর সহ্য হয় না, তবে একটু দেখে শুনে কেটো, আমার আবার কাটাকাটিতে বড় ভয়। খৌড়কার দাওয়ায় একটা বিছানা করে তাকে শুতে বলল। গোপাল তাতে আপত্তি জানিয়ে বলল, না না, তাতে খুবই অসুবিধা হবে। আমি দাওয়ার ধারে বসছি, তুমি দাওয়ার নিচ থেকে ফোঁড়া কাটার ব্যবস্থা করো। তুমি নুরুনের সাহায্যে ফোঁড়ার ওপরের প্রলেপ আস্তে আস্তে তুলে ফেলো, দেখো যেন ফোঁড়ায় টান না পড়ে। খৌড়কার গোপালের মলদ্বারের কাছে মুখ নিয়ে খুবই যত্ন সহকারে প্রলেপ তুলতে লাগলো। প্রলেপ তোলা শেষ হতেই গোপাল কয়েকবার উ আ করে ভরভর করে তার হাঁ করা মুখে পায়খানা করে দিল। গোপালের বউ গোপালকে এমন সব খাবার খাইয়েছিল যে একেবারেই সব মল বেরিয়ে গিয়ে কোষ্ঠ পরিষ্কার হয়ে গেল। কিন্তু এদিকে খৌড়কারের অবস্থা তখন শোচনীয়। সে দৃশ্য আর চোখে দেখা যায় না। তার সারা মুখ এবং গায়ে বিষ্ঠায় মাখামাখি। গোপাল চিৎকার করে পাইক দুজনকে ডাকতেই তারা সেখানে উপস্থিত হয়ে ওই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। গোপাল তাদের আদেশ করল, এই মুহূর্তে একে বন্দি করে মহারাজের কাছে নিয়ে চলো। পাইক দুজনকে মহারাজের নির্দেশ দেওয়া ছিল, তারা যেন গোপালের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। খৌড়কারের সারা গায়ে বিষ্ঠা লেগে থাকায় তাকে বন্দি না করে সঙ্গে করে নিয়ে চলল। গোপাল এবং পাড়ার অনেকেই তাদের সঙ্গে সঙ্গে চলল রগড় দেখতে। গোপাল বলতে বলতে চলল, আর মাছ খাবে, আর মাছ খাবে।
মহারাজ ওই দৃশ্য দেখে হাসবেন না রাগবেন বুঝতে পারলেন না। সমস্ত ঘটনা শুনে তাড়াতাড়ি খৌড়কারকে গঙ্গা থেকে স্নান করে আসতে বললেন। খৌড়কার গঙ্গা থেকে ভালো করে স্নান করে পরিষ্কার হয়ে রাজদরবারে ফিরে এলো। মহারাজ বললেন, গোপালের সঙ্গে লাগতে গিয়ে তোমাকে কী রকম নাকাল হতে হলো দেখলে তো? তুমি গোপালকে এখনও চেনো না, তাই এরকম করেছো। খৌড়কার বলল, হুজুর, অনেক শাস্তি পেয়েছি, আপনি আর আমাকে শাস্তি দেবেন না। আমি এই নাক মুলছি, কান মুলছি। মহারাজ তাকে কিছু অর্থ দিয়ে বিদায় করলেন আর গোপালকে বললেন, তোমাকে নিয়ে আর পারি না গোপাল। লোকটা দোষ করেছে ঠিকই, কিন্তু তাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ। অতটা করা তোমার উচিত হয়নি। গোপাল মুচকি মুচকি হাসতে হাসতে বাড়ি ফিরে গেল।